অনাদি বাবুর গান, ওনার জীবনের শেষ গানটি অনুরোধ আছে, তাই সেইটা গাইছি। আহা ওপার হতে সাথে এসেছিল, তারা চলে গেল যে যারা তোর দেশে। আমি একা বসে আছি
কাছে যাই বসে বসে আপনারা সবাই কয়েকখানি প্রশ্ন সৃজন ওই যে করে গেছে ধরে ধরে আপনাদের মাঝে দেব সমাধান। আরেকটা প্রশ্ন করেছে, মানব কুলে আসিয়ে যশবন্ত সুত হয়ে জন্ম নিল সফলা নাগরী, জানাইল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম এ জগৎ বলি। আমরা সনাতন ধর্ম নাম শুনেছি গো, আমার সূক্ষ্ম সনাতন কাকে বলে, একটুখানি সেই কথা বুঝাবে আমায় বলে। সনাতন ধর্ম শুনেছি, তাহলে সূক্ষ্ম কেন? সূক্ষ্ম কেন জানো? আমাদের যে আদর্শিক প্রকৃতপক্ষে সনাতন ধর্ম ছিল, তার মধ্যে অনেক বেনজল ঢুকে আজকে মানুষের মধ্যে মানুষকে বিভেদে জড়িয়ে দিয়েছে। সনাতনকে যাহা ছিল আছে থাকবে। তাহলে আমরা তো জানি পরিবর্তনশীল জগতে একরকম কোনো কিছু থাকে না। তাহলে এখানে যে বলছে সনাতন মানে যাহা ছিল আছে থাকবে, সেটা কি? আসলে অনেক জিনিস আছে তার পরিবর্তন হয় না, সে পরিবর্তন হলে জগৎ থাকে না। যেমন মানুষের সবকিছু পরিবর্তন হলে হতে পারে, কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয় মানুষ বেঁচে থাকে। তাকে খেতে হবে, না খেলে মানুষ মারা যায়। এগুলো সনাতন নয়। আমি একটা উদাহরণ দিলাম। আসলে সনাতন কি? প্রেম, ভালোবাসা, আদর্শ, মনুষ্যত্ব, যার ভিতরে কোন রকম খাপ চলে না। একজন চণ্ডীদাস অনেক কিছু লিখেছেন, শ্রীকৃষ্ণ কীর্তন জগৎ বিখ্যাত, আপনারা জানেন। তিনি সব কিছু লিখন করে শেষে গিয়ে কি সিদ্ধান্ত দিলেন? শোনো হে মানুষ ভাই, বোঝো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু না। তাহলে যেখানে মানুষের অপমান হবে, যে বর্ণনা, সেখানে সনাতন ধর্ম কোনদিন থাকতেই পারে না। এই সূক্ষ্ম তত্ত্ব দেবার পরে আমার হরিচাঁদ যখন এলে, সবাই জগতের মানব জাতি এই ধর্ম দিয়ে গেলেন। এই জন্য দেখবেন হরিচাঁদ ঠাকুর যখন লীলা করছে, ত্রিপুরার অক্ষয় চক্রবর্তী পইটা ফেলে আচার্যরা গলায় দিয়ে হরিনামে মত্ত হচ্ছে। উত্তরপ্রদেশ থেকে তপন মিশ্র, তিনি এসে, মিশ্র মানে সেখানকার কুলীন ব্রাহ্মণ, তিনি তীর্থ করতে করতে বয়াকাশী বৃন্দাবন হয়ে নবনী হয়ে যখন আমার ওই মহানের সন্তান যখন পেয়েছিল, ওইটা ফেলে মালা দিয়ে গলে হরি নাম গাইলেন
করেছো অসুস্থ হয় জগন্নাথ, ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের বেলায় তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে বিষ ধূপের ধোয়া। সন্তানকে অপমান করে যদি কেউ বাবা মাকে পূজা করে বাবা মা খুশি হয়? তাই জগৎ পিতা সবাইকে সৃষ্টি করেছে, এর মধ্যে জাতাজাতি কোথা থেকে এসেছে, কারা তৈরি করেছে, আর সেই জাতকে কারা প্রতিষ্ঠা দিয়েছে? আমার হরিচাঁদ ঠাকুর সব ভেঙে দিয়ে সেই সূক্ষ্ম সনাতন তত্ত্ব দিয়ে গেছেন। এগুলো তোমরা মেনো না, এগুলো ভগবানের কথা না। আবার কি প্রশস্ত গার্হস্থ ধর্ম সভ্য ধর্ম সার, গৃহীকে বিলাবে মুক্তি শ্রী হরি আমার। সাধু হতে চাও, সংসার ছেড়ে আপন স্বজনকে অস্বীকার করে তাদেরকে বন্ধন মনে করে তাদের ছেড়ে দূরে গিয়ে সাধু হওয়ার দরকার নেই। তারা হচ্ছে আত্মকেন্দ্রিক, যারা শুধু নিজের মঙ্গল চায়। কিন্তু যারা সকলের মঙ্গল চায় তারা নিজের মুক্তি কামনা করে না। তারা কি করে? সবাই বোঝা নিজের মাথায় করে বহন করে না। আচ্ছা বলুন তো, যে দর্শনের বোঝা নিজের মাথায় নিয়ে বহন করে সে মানুষ সাধু না অসাধু? আর যে কারোর বোঝা নিতে চায় না, নিজের বোঝাটা আরেকজনের মাথায় দিয়ে নিজে মুক্তি পেতে চায়, সে সাধু? সে তো আত্মকেন্দ্রিক। এই আত্মকেন্দ্রিক সাধনার কোনো বালাই নাই, সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে চাই। না তুমি সাধু হবে ঘরে থেকে। নারীকে বলছে নরকের দ্বার, নারীর কাছে যেও না, খবরদার। অনেকে বিয়ে করে না, দেখেন অনেকে সংসারের কাজ করতে করতে বিয়ে করার সুযোগ পায় না, করার সময় পায় না, সে পরিবেশ হয় না। এরা আলাদা, এরা সংসারে না থাকলেও সংসারীদের এরা যত্ন করে। কিন্তু যারা ইচ্ছে করে বিয়ে করে না, না নারী খারাপ, ওর ধারে গেলে সাধন বদল হবে না, তারা এই সমাজকে ঘৃণা করে। এই ঘৃণার মধ্যে দিয়ে কোন মহৎ কাজ সাধিত হতে পারে। নারীকে যারা বন্ধন মনে করে, আচ্ছা তারা নারী ছাড়া এই জগতে আসতে পারে? নারীর গর্ভে আমরা সবাই জন্মাই, বলি সবার ধারে, সেই মাতৃ জাতিকে যারা মন থেকে ঘৃণা করে, তারা মানুষ নয় যে পশুর সমান। আমি বলি সবার ধারে, তাই হরিচাঁদ ঠাকুর ডেকে ডেকে বলেছেন বারে বারে প্রশস্ত গার্হস্থ্য ধর্ম। হরিচাঁদ ঠাকুর বলেছেন কবে? 1830 সালে। ওই একই কথা তার 70-75 বছর পরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অনন্ত বন্ধন মাঝে মহানন্দময়, লভিব মুক্তির স্বাদ। তাহলে আমার হরিচাঁদের কথা তুমি বোঝো আর না বোঝো, আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি ওই একই কথা লিখেছেন। তিনি বলেছেন যে ওই ঘরের কোণায় ভগবানকে পুজো দিয়ে দরকার নেই, মানুষের মধ্যে দেখো, এই মানুষের মধ্যে তিনি আছেন। হরিচাঁদ ঠাকুর তাই বলেছেন। পিতামাতা গাছের গোড়া, তাহলে পিতামাতা তো মানুষ নাকি? জ্যান্ত ভগবান। রবীন্দ্রনাথ কি বললেন? ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাকবে রুদ্র ভাবে দেবালয়ের কোণে, কেন আছে শুনে নয়ন মেলে দেখিতে চেয়ে দেবতা নাই ঘরে। তিনি গেছেন যে তাই মাটি ভেঙে করছে চাচা শ্বাস, পাথর ভেঙে কাটছে যে তা পথ খাচ্ছে 12 মাস। রৌদ্র জলে আছে সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে, তারই মতো সুচি বসন ছাড়ি আইরে ধুলার পরে। মুক্তি মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন করে বাধা
সবার কাছে। তাহলে সবার ভিতরে তারই দর্শন। বলি তোমার ভাই আলাদা করে ঈশ্বরকে রাখার কোনো দরকার নাই, সবার মধ্যে দিয়ে তারই প্রকাশ। আমি দিচ্ছি পরিচয়, মহাশক্তির খেলা চলছে এই দুনিয়ায়। তাহলে সেই যে মহাশক্তির খেলা চলছে, যে শক্তি আমার ভিতরে, আপনার ভিতরে, গাছের ভিতরে, মাছের ভিতরে, এই সব কিছুর ভিতরে সেই শক্তির বহিঃপ্রকাশ। এই যে শুদ্ধ সনাতন তত্ত্ব হরিচাঁদ ঠাকুর ঘরে ঘরে জানাইয়ে দিল, কর্ম করো আর মুখে তোমরা হরি হরি বলো। তাহলে কি সাধনা মানে কি? যারা সাধক তারা তো শক্তিমান, তা পালাইয়ে যাবে কেন? যারা পালাইয়ে বেড়ায় তারা তো শক্তিমান হয়। শক্তিমান যারা শক্তিমান হয় তারা সম্মুখ সময় অবতীর্ণ হয়। তাহলে যেখানে আমার সমস্যা আমি সেখানে দাঁড়িয়ে সেই সমস্যার সমাধান করবো, তাকে শক্তিমান বলে। তাই সাধকরা হচ্ছে সর্বশক্তিমান ভূতলে। তাই নারীকে বন্ধন মনে করবে কেন? যেখানে উৎপত্তি দিক সেখানেই লয়, আর তাহাকেই ভজিলে সর্ব মোক্ষ প্রাপ্ত হয়। তাহলে যাহাকে তুমি বন্ধন মনে করছো তাহাকে সাধনা করে দেখো, ওখান থেকেই তুমি অমৃতের সন্ধান পাবে, তাই না? অর্থাৎ খাবার আপনার সামনে থাকবে, আপনি খাবেন না, সেটা হচ্ছে কঠিন সাধনা। আর খাবার আপনার থাকবে না, না খাই তেমনি থাকবেন। অর্থাৎ সকল কিছুর মধ্যে থাকবে তুমি, তাহার মধ্যে থেকে কিছুর মধ্যে জড়িয়ে যাবে না। ইহার মধ্যে কঠিন সাধনা। অর্থ অনর্থের মূল নয়। হরিচাঁদ ঠাকুর বলছেন অর্থ অনর্থের মূল বলে যারা, তারা অর্থ সম্পর্কে বোঝে না। অর্থকে অনর্থ বলে না বুঝিয়ে অর্থের অর্থ। অর্থ ছাড়া এই জগতে হয় না কারোর পরমার্থ। আচ্ছা, টাকা ছাড়া কোনো ভালো কাজ করা যায়? তাহলে টাকাকে অনর্থ বললে হয় না। কিন্তু অনর্থ কখন? ওই টাকা দিয়ে যদি মদ খায়, যদি খারাপ কাজ করে, যদি বন্দুক পিস্তল দিয়ে মানুষকে মারে, মানুষকে গুন্ডা বাহিনী তৈরি করে তার উপরে অত্যাচার করে, সেইটা খারাপ। আর অর্থ দিয়ে যদি কে কোথায় খেতে পাচ্ছে না, কার সন্তানকে পড়াতে পারছে না, কার মেয়েকে বিয়ে দিতে পারছে না, কোন বাড়ি রোগ ভোগ চিকিৎসা করতে পারছে না, এই মানুষের সেবায় লাগায়, তাহলে সেই অর্থ পরমার্থ হয় নাকি? এই জন্য গুরুচাঁদ বলেছিলেন, তোমরা কথা ধরো, চাকরি করো, ব্যবসা করো, অর্থ সঞ্চয় করো মহাশয়, যাহা দিয়ে এই জগতের মানব কল্যাণ হয়। এই জন্য একটা কথা শোনেন, এই যে আমাদের ঘরে আজকাল যারা শিক্ষিত হয়েছে, চাকরি করছে, কোটিপতি হয়েছে, এ টাকা তার এক এক টাকা নয়। কি বলবো সবার কাছে, এর পিছনে অনেক লড়াই আছে, অনেক সংগ্রাম আছে। তুমি যদি মনে করে থাকো আমি চাকরি করি, আমি কোটিপতি, এর অর্থ আমার, তোমার নয়। কারণ তোমার ঠাকুর দাদা স্কুলে যাওয়ার অধিকার ছিল না, তাহলে বাবা পাঠশালায় যেতে পারতো না। তাহলে আজকে তো তুমি উচ্চ শিক্ষিত হয়েছো, এত অর্থকরী মালিক হয়েছো, কোথায় পেয়েছো? এর পিছনে অনেক লড়াই সংগ্রাম করে আজকে তোমার এই জায়গায় তুলে দিয়েছে গুরুচাঁদ ঠাকুর। যিনি তাহার কাছে এই জগতে আমরা সবাই ঋণী। তাহলে আজকে যে আমাদের শিক্ষা দীক্ষা, মান সম্মান, আত্মমর্যাদা, বিষয় বৈভব, এটা আমার ছিল না, অধিকার ছিল না। তাহলে যে আমাকে অধিকার দিয়ে গেছে, আমি যদি তাকে না মানি, তার কথা যদি না জানি, তাকে যদি সম্মান না করি, তা আমার মতো অপদার্থ আছে?
এই জন্য কথা নেবেন, সবাই সবাইকে সহযোগিতা করবেন। আজকে একটু ব্যাকে গিয়ে দেখুন 50 বছর 100 বছর আগে আপনাদের অবস্থা কি ছিল। তাহলে সেখান থেকে আজকে এই অবস্থা হলো, কাদের জন্য হলো, কাদের লড়াই ছিল, আজকে আমার সমাজ এত জায়গায় গেল। কথা বলেছে না, গুলচাঁদ ঠাকুরকেও প্রতীক পাবন বলে, আর হরিচাঁদ ঠাকুরকেও বলে। বলবে না কেন? যদি প্রধানমন্ত্রী হয় তা প্রধানমন্ত্রী বলবে না? তার ছেলে হোক আর নাতি হোক আর ঠাকুরদা হোক আর ঠাকুমা হোক বলবে না? যদি প্রধানমন্ত্রী তিনি হন, প্রধানমন্ত্রী বলবে বাবা এমনি এমনি কাউকে কেউ বলে না। তার কর্মের উপরে দাঁড়িয়ে সমাজ তাকে স্বীকৃতি দেয়, দেশ তাকে স্বীকৃতি দেয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পড়ে তার পায়। তুমি আমি না মানলে কিছু এসে যায়। আমি যদি বলি সূর্য, ওটা সূর্য না, তা সূর্যের কিছু এসে যায়। আমি যদি বলি এটা আলো না, তাতে আলোর কিছু এসে যায়, আমার এসে যায়। আমি যে মূর্খ তার পরিচয় হয়। আমি যে কিছু বুঝি না, সমাজ বোঝে যেটা গণ্ডমূর্খ। এই জন্য গুরুচাঁদ ঠাকুর এই সমাজকে শিক্ষা দীক্ষায় উন্নত করেছিল। আজকে সম্মান আজকে উচ্চ আসনে এরা সবাই অবস্থিত। আমি বলি সবার খাই একটুখানি পিছন ফিরে ইতিহাসে আমরা যাই। আপনারা দেখবেন এই ভারতবর্ষে আজ থেকে মাত্র 200 বছর আগে সমস্ত মানুষের পাঠশালায় যাওয়ার অধিকার ছিল না, সমস্ত মানুষের মন্দিরে ওঠার অধিকার ছিল না, সমস্ত মানুষের ভগবানের যজ্ঞ করবে তার অধিকার ছিল না। ছিল এখনো বলে মুসি মেথর দেখলে ঘৃণা করে। কয়জন আছে বাবুরা যে মেথরকে নিয়ে এক টেবিলে বসে খায়? আছে? মুসিকে নিয়ে এক টেবিলে বসে খায়, যদি জানতে পারে ওটা মুসি নেই। কিন্তু যারা গুরুচাঁদের আদর্শ মানে, যারা সেটা জানে, তারা খেতে পারে। তারা জানে ওর ভিতরে যা আছে আমার ভিতরে তাই আছে। আজকে মুচি মেথর না থাকলে আমি বাবুগিরি দিয়ে চলতে পারতাম না। ওরা যদি নোংরা পরিষ্কার না করতো তাহলে আমাদের নোংরার মধ্যে ডুবে মরতে হতো, হতো না? তাহলে আমার যে পরিষ্কার করে রাখে, আমাকে যে সেবা করে, সে ছোট হতে পারে। এই যে বিভেদ বিভাজন এতদিন ধরে এই ভারতবর্ষের ভিতরে দেখিবারে পাই, ইহা কিন্তু কোন ভগবান সৃষ্টি করে নাই। আসলে এগুলো কাজের উপরে দাঁড়িয়ে তাদের পরে টাইটেল দেওয়া হয়েছে। ভারতবর্ষের দর্শন হচ্ছে কর্মকে ঘৃণা করে, কর্ম মানে বন্ধন, কর্ম ত্যাগ করে তারপরে যাও। কিন্তু সারা পৃথিবীতে কর্মকে শ্রেষ্ঠ বলা হয়, কর্মীকে সবার উপরে স্থান দেওয়া হয়। আমার হরিচাঁদ ঠাকুর দিয়েছেন তাই, যেটা সূক্ষ্ম সনাতন ধর্মে, যেটা সেই হরপ্পা মহন্তদারের সময় ছিল মাতৃকেন্দ্রিক সমাজ ব্যবস্থা। কর্মই শ্রেষ্ঠ নয়, ইতিহাসে গবেষণায় তাহাই পাওয়া যায়। তাহলে তখন সবার সমান অধিকার ছিল। ইংরেজরা যখন এই ভারতবর্ষ দখল করলো কত সালে? 1757 সালে। তারা 50-60 বছর পর্যন্ত ভারতবর্ষকে শুধু শোষণ করেছিল, বিনিময়ে কোনো কিছু নাহি তারা দিল। 60 বছর, 63-65 বছর ধরে তারা ভারতবর্ষকে শোষণ করেছে, শাসন করেছে। এখানে সমস্ত সম্পদ সব ব্রিটিশরা নিয়ে গেছে। কিন্তু খ্রিস্টানদের মধ্যে যারা মিশনারি, তারা
জাতিকে তুমি কোনো উপকার করবে না, এটা ধর্ম হতে পারে না। তাহলে কি করতে হবে? না, এই দেশের মানুষ নিরক্ষর, এরা অদ্ভুত, এদের লেখাপড়া মানুষ জেলে যখন মানুষ করিবে আরো বেশি, তোমাদের কিন্তু কষ্ট করিয়া দিয়ে। তাই ইংরেজ গভর্নমেন্ট, কোম্পানি গভর্নমেন্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নমেন্ট 1813 সালে তারা ভারতবর্ষে প্রথম সার্বজনীন শিক্ষা ব্যবস্থা চালু করলেন। 1 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। এই 1 লক্ষ টাকা যখন বরাদ্দ করল, এই ভারতবর্ষের সমাজপতি তারা সবাই মিলে মিটিংয়ে কিন্তু বসে গেলেন তারা। আপনারা দেখবেন ইংরেজের বড় বড় কোম্পানি, বড় বড় পোস্টে সব এখানকার কায়েদ বাউন্ডা, ভারতবর্ষের যারা জমিদার চোয়ারদার তারা সব। তারা বলল যাদের আমরা অসুদ বলি, যাদের সই না, যাদের ছায়া মারালে জাপ যায়, তারাও স্কুলে যাবে, আর সেই স্কুলে আমার সন্তানও পড়বে, এটা মেনে নেওয়া যায় না। তারা বলল আপনারা স্থগিত রাখেন। 2 বছর ধরে তাদের আলোচনা হলো। 1815 সালে সিদ্ধান্ত যে হয় সবার জন্য শিক্ষা ব্যবস্থা হবে না কোনো সময়। 2 বছর ধরে তারা সিদ্ধান্ত নিল, সারা ভারতবর্ষে যারা মাথা, যারা সবার সঙ্গে একই স্কুলে বসে লেখাপড়া করবে, আমাদের ঘরের ছেলেরা হবে না, আমাদের তখন মেয়েদের স্কুলে পাঠাতো। তাই কি করতে হবে? না, এখানকার যারা প্রতিষ্ঠিত একমাত্র তাদের স্কুলের ব্যবস্থা হবে। তাই প্রথম এই দেশের যারা কায়েদ বাউল, উচ্চ প্রতিষ্ঠিত জমিদার জোয়ারদার নায়েব সাহেব, তাদের জন্য প্রাথমিক স্কুল তৈরি হয়। ইংরেজি শিখে তারা ইংরেজি শিখতে পারলো, কিন্তু আমাদের ঘরের জন্য ব্যবস্থা থাকলো না। তার জন্য গুরুচাঁদ ঠাকুর জন্মাচ্ছে 1846 সালে, তাকেও স্কুলে ভর্তি করছে। 1852 সালে যখন গুরুচাঁদ ঠাকুরকে পাঠশালায় নিয়ে গেল, নবসূত্র চন্ডাল বলে বার করিয়া দিল। তখন তো নব বলতো না, চন্ডাল বলতো, যে তোমরা চন্ডাল। আর চন্ডালের শিক্ষা দীক্ষায় অধিকার নাই। যখন তাকে পাঠশালায় ভর্তি নিল না, হরিচাঁদ ঠাকুর দশরথকে খবর যখন দেয়, গুরুচাঁদ ঠাকুরকে দশরথ বাড়ি নিয়ে যায়। দশরথের বাড়ি বর্ণ পরিচয় ছিল, ওখানে বসে বর্ণ পরিচয় হলো। তারপরে মুসলমানের মক্তবে গুরুচাঁদ ঠাকুরকে ভর্তি করে দিল। দেখেছেন, হিন্দুর পাঠশালায় গুরুচাঁদ ঠাকুর সুযোগ পেলেন না, মুসলমানের মক্তবে ভর্তি হল। সেখানে বসে মাইনর পাস করেছিল। আমি বলি সবার ঘরে, সেখান থেকে শিক্ষা আন্দোলন শুরু করে। গুরুচাঁদ ঠাকুর বলেছিল, বাবা তাহলে কি করবো? হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, কথা নেবে, তোমার উপরে প্রথম দায়িত্ব দিলাম। এই যারা লাঞ্ছিত, বঞ্চিত, সঞ্চিত ব্যথা নিয়ে হাজার হাজার বছর ধরে তারা জাতের নামে, ধর্মের নামে তারা নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের লেখাপড়া শিখিয়ে আত্মমর্যাদার সহিত মাথা উঁচু করে যাতে বাঁচতে পারে, তার ব্যবস্থা তুমি আগে করবে। এই জন্যে গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, মোর পিতা হরিচাঁদ বলে গেছে মোরে, স্বজাতির বিদ্যা শিক্ষা দিতে ঘরে ঘরে। স্বজাতি বলতে তিনি এক মানব জাতিকে বুঝিয়েছেন, জাত আর জাতি এক নয়। তাই যত পিছিয়ে রাখা 36 জাতি বঙ্গের ভিতরে, তাদের জন্য আন্দোলন শুরু করল। হাজার হাজার পাঠশালা গুরুচাঁদ তৈরি করে দিল। তার অনুগামী যখন তার বাড়িতে আসত,
বলতেন, বাঁচি কিংবা মরি তাতে কোনো ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা করে যেতে চাই। আজকে আমাদের মানুষ লেখাপড়া শিখেছে, কার জন্য শিখেছে? বাবা গুরুচাঁদের জন্য শিখেছে। আপনাদের ভগবান মানা লাগবে না, কিন্তু গুরুচাঁদ ঠাকুরকে যদি না স্বীকার করো, তাহলে তুমি যদি নবশূদ্র হও, পণ্ডক্ষত্রিয় হও, তেলি হও, মালি হও, রাজবংশী হও, যদি এইরকম তারা এসসি এসটি অফিসে হও, তাহলে তুমি যে সত্য জানো না তার পরিচয় দিচ্ছ, অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছ। কারণ গুরুচাঁদ ঠাকুর যে কোনো একজনের জন্য কিছুই করে নাই, সবার জন্য কাজ করেছে, ইতিহাসে দেখতে হয়। যার জন্য সরকার স্বীকৃতি দিয়েছে গো, আমি বলি সবার ভাই, আমাদের মানুষ কত এই জন্য বলেছিলাম যে আজকে আমাদের মধ্যে যারা অর্থবান, যারা শিক্ষিত, তারা যদি মনে করে এটা আমাদের জন্য হয়েছে, না, তোমার জন্য হয়নি, হরিচাঁদ যদি না জন্মত, তাহলে আজকেও তোমার গলায় হাড়ি বান্ধা থাকতো, পিছনে ঝাঁটা বান্ধা থাকতো, তোমাকে এখনো আওয়াজ করতে উঠতে দিত না। এখনো জানেন সাঁওতাল গুন্ডা যারা এখনো তাদের দেখেন শহর তাদের, এই দেখবেন এখন কেউ মাধ্যমিক পাস করছে, কেউ হয়তো সবে বিয়ে পাস করছে, এই প্রথমে একজন দুজন চাকরি পাচ্ছে, পেপারে দেয়। কেন? আপনারা দেখবেন প্রথম ইংরেজদের বিরুদ্ধে কারা বিদ্রোহ ঘোষণা করেছিল? সাঁওতাল বিদ্রোহের কথা শোনেননি? ইংরেজরা যখন গিয়ে ওই আদিবাসীদের ঘরে গিয়ে হানা দিয়ে তাদের মা বোনকে তুলে নিয়ে আসতো, অত্যাচার করতো, তারা প্রথম বিদ্রোহ করেছিল। আর এই যে বাবু শ্রেণী যাদের দেখেন, এরা কেউ তখন তাদের পাশে দাঁড়ায়নি, বরং ওরা চাকরি করতো, ওরা জোর করে গিয়ে সাহেবের কথা মতো ওদের ঘর থেকে মা বোনদের টেনে নিয়ে সাহেবদের ভোগের খোরাক জোগাত। তাই আদিবাসী যারা যারা যখন বিদ্রোহ ঘোষণা করে, আপনারা সিধু কানুর নাম শোনেননি? আদিবাসী নেতা কেন? তারা লড়াই করেছিলেন বীরের মতো, ভীরুর মতো নয়। তাই ওরা তখন একটা আইন পাস করেছিল, ক্রিমিনাল অ্যাক্ট। যারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তারা ক্রিমিনাল, হেরিডিটি ক্রিমিনাল। হেরিডিটি মানে পরম্পরায়। আমাদের নমশূদ্রদের নামেও সেই হেরিডিটি ক্রিমিনাল কেস করেছিল। শুনে তো সবাই তখন পাগল হয়ে গেল। একটি ইতিহাসটা জানা দরকার। যে ইতিহাস জানে না সে কোনোদিন গোলামি বন্ধ করতে পারে না, সে গোলাম থাকে সারা জীবন। ইতিহাস জানবে সে গোলামের শৃঙ্খল ছিন্ন করে মুক্তির পথে হাঁটবে, মুক্ত হবে। হরিচাঁদ গুরুচাঁদের আন্দোলনের মুক্তি মানে মরে স্বর্গে যাওয়া না, এই দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে যেজন মুক্ত আকাশে বিরাজ করিবে, মহাপ্রেমিক এই জগতে ঠিক ঠিক তারা হবে, তারা মহামানব প্রেমিক হবে, প্রকৃতির প্রেমী হবে, বিশ্বপ্রেমিক হবে। তাহলে কি হয়েছিল? ফরিদপুরে গোপালপুরে একটা হাডুডু খেলা বা ফুটবল খেলা হয়, তাহা নিয়ে গন্ডগোল হতো মহাশয়। ওখানে তো নোমদের চাক, মুসলমানদের সাথে যখন গন্ডগোল হলো, প্রথমে ওরা অপমান করেছিল, এবার নোমরা তো শক্তিশালী, তারা বলছে ভাই এটা ঠিক না। নবশূদ্ররা কম সংখ্যায় ছিল কিন্তু মারপিটে তারা জিতেছিল। পরে যখন ওরা বেশি লোক নিয়ে এসেছিল সেখানে দাঙ্গা হয়েছিল, কিন্তু সে দাঙ্গাতেও আমাদের মধ্যে বেশি ঘায়েল করতে পারেনি। কিন্তু ওই
ওই যে কৌশলী লোক, আপনার শত্রুদের তার সাথে মিত্রতা করলে তার শক্তি বৃদ্ধি পাবে, আপনার শত্রু ধ্বংস হবে। তাই আমাদের যারা যুগ ধরে দলিত পতিত করে শোষণ করছিল, তারা কি ওদেরকে যুক্তি দিল, কারণ মুসলমানরা তো রাজার জাতি, এই ভারতবর্ষকে 600-700 বছর রাজত্ব করেছে। তাদের যে মাথা তাদেরকে গিয়ে বললো যে এই যে নমরা এরা খুব বারবার বেড়ে গেছে, এদের সোজা করা যায়, এদের নামে ক্রিমিনাল কেস করো তোমরা। ওই যে হেরিডিটি ক্রিমিনাল অ্যাক্ট, সেই অ্যাক্টে নমদের বিরুদ্ধে গিয়ে কমপ্লেন জানালো। নমদের কাছে যখন এই খবর গেল, তারা সবাই হায় হায় করতে রাখলো। এর মানে কি জানেন? এই কেসের যারা আসামি হবে তাদের পাড়ায় পেটাই পুলিশ, যেমন সিআরপিএফ থাকবে মহাশয়, যখন খুশি ধরে নেবে বলি এই সবাই। তাদের ধরে নিলে কোনো ওয়ারেন্ট লাগবে না, আমি বলি সবার ধারে যখন তখন গিয়ে সবাইকে গ্রেফতার করতে পারে, যখন তখন অ্যারেস্ট করবে, তার জন্য ওয়ারেন্ট লাগবে। তাদের কি লেখা আছে? তাদের ঘরের ছেলেমেয়েরা লেখাপড়ার অধিকার পাবে না, তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পাবে না, তারা রাজপথে উঠতে পারবে না। তাদেরকে এমন জায়গায় থাকতে হবে যেখানে কোনো উন্নতি নাই। আচ্ছা বলুন তো, একটা জাতি যদি লেখাপড়ার অধিকার না পায়, যদি তারা সব জায়গায় যেতে না পারে, তাহলে তারা কি মানুষ হতে পারে? এবং সেখানে এমন ভাবে পুলিশ দেওয়া হবে, তারা কোনো কিছু বলবে না, শুধু পেটাবে, উল্টো পাল্টা করবে। আর প্রত্যেক পুরুষকে সপ্তাহে সপ্তাহে গিয়ে থানায় হাজিরা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। সবাই ভয় পেয়ে গুরু চাঁদের কাছে গিয়ে ডাক দিয়ে যে কয়, বাবা তুমি একটা কিছু করো না উপায়। বাবা আমাদের উপরে যে অত্যাচারের খাড়া নামিয়ে এসেছে, এর হাত থেকে বাঁচবো কি করে? একটা পথ বের করে দাও। বলছো তোদের তো আমি গন্ডগোল করতে বলিনি, তোরা যখন দাঙ্গা করতে গিয়েছিলি আমার কাছে জিজ্ঞেস করেছিলি, একটা মানুষের দুটো খারাপ কথা বললে তাতে কি হয়? গায়ের চামড়া কেটে যায় না তার অসুখ হয়? কি হয়? সামান্য জিনিস একটু অপমান করেছিল, চলে আসছিস। বলছে বাবা যা হওয়ার হয়ে গেছে, এখন কি করবো? বাঁচাতে তো হবে সমাজকে, জাতিকে। বলছে বাঁচাতে পারি তোরা যদি আমার কথা শুনিস, আমার কথা মতন যদি কাজ তোরা করিস। বলছে বাবা বলো তুমি কি করতে বলো? বলছে কি করতে বলি জানিস? যদি কেউ সুশিক্ষায় শিক্ষিত হয়, তখন তাদের ক্রিমিনাল এইটা ভুলে বুঝে যায়। আমি এই ওরাকান্দিতে ইংরেজি স্কুল করবো, তোরা টাকা দিবি। যদি সবাই মিলে টাকা দিস, তাহলে আমি এখানে ইংরেজি স্কুল করে তোদের ঘরের ছেলে মেয়েকে আমি লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষিত করবো। তোদের ঘরের ছেলে মেয়েরা যখন সুশিক্ষিত হবে, ওই যারা কূটকৌশলী তারা তখন পরাজিত হবে। সবাই বললো বাবা তোমার কথা মতোই কর্ম হবে। বলি তোমার ঠাই শুধু একটু আমাদের বাঁচাও নিবেদন জানাই। বলে বাবা তোরা দুঃখে থাকবি, বিপদে পড়বি, আমি সুখে থাকতে পারি। মীর সাহেবকে ডাক দিলেন, মীর সাহেব আপনি তাড়াতাড়ি কলকাতায় যান। কলকাতায় গিয়ে দেখেন সরজমিনে তদন্ত করতে কমিশনার আসবে, তদন্ত করে তারপর সিদ্ধান্ত নেবে। পুলিশ কমিশনার আসবে, ফরিদপুরের সুপার থাকবে, এসপি যাকে বলে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপিও থাকবে। তারা সবাই মিলে ওখানে তদন্ত করে সরজমিনে তারপরে সিদ্ধান্ত নেবে এদের ক্রিমিনাল বলা যাবে কি।
অন্যায় অত্যাচার হচ্ছে যুগ যুগ ধরে, এটা কমিশনারকে বলবে। কারণ কমিশনার সাহেব আর সিএস স্মিথ অস্ট্রেলিয়া থেকে এসেছেন, রাজপুরোহিত মহাশয় সবার সাথে কথা বলতে পারে সব সময়। অন্য মানুষের অনেক সময় লাগতো, অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো, কিন্তু ওনার তা না, অ্যাপয়েন্টমেন্টের দরকার পড়ে না। উনি গিয়ে যখন তখন যার সাথে দেখা করতে পারতেন। মির সাহেব গিয়ে কলকাতা দিয়ে যখন ওরা কান্দি গেল, 15-20 দিন তাতে লাগিয়া গেল। কারণ তখন তো এরকম যাতায়াতের ব্যবস্থা ছিল না, নৌকায় করে গরুর গাড়িতে করে তারপরে যাতায়াত করতে হতো। গুরুচাঁদ ঠাকুরকে বললেন যে বাবা সাহেবরা আর মাত্র 4 দিন পরে আসবে। বলছে 4 দিন পরে আসবে, কিন্তু যে কোনো কারণে হোক, যেভাবে হোক, তোমাদের এই সাহেবদের ওরাকান্দি ঠাকুর বাড়িতে নিয়ে আসতে হবে সবার আগে। বলছে আনবো তো, রাস্তা কোথায়? লঞ্চ ঘাট থেকে নেমে এই পর্যন্ত আসবে, তার রাস্তা কোথায়? ওরা তো পায়ে হেঁটে আসবে না। বলছে সে ব্যবস্থা আমি করে দেবো, মাত্র 4 দিন সময়, 4.5 মাইল রাস্তা। সবাইকে ডাক দিল যখন, হাজার হাজার নমরা তখন ঠাকুর বাড়ি গেল। গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে তাদের বলিয়া গেছিল, এই সাহেবদের আগে ঠাকুর বাড়ি আনতে হবে, তা নাহলে ওরা গিয়ে কানে বিষ দেবে, তোদের বিপদে পড়তে হবে। ঠাকুর বাড়িতে এলে আমি তাদের আসল চরিত্র দেখাতে চাই। এই 4.5 মাইল রাস্তা তোরা 4 দিনের মধ্যে মাটি কেটে রাস্তা তৈরি করে দিতে পারবি? বলছে হ্যাঁ আমরা পারবো, তুমি শুধু আমাদের একবার আদেশ দাও। 4.5 মাইল রাস্তা 3 দিনের মধ্যে মাটি কেটে তৈরি করে দিল। সারি সারি কলা গাছ রোপণ করিও, মায়েদের লাল করে সাদা শাড়ি পরিয়ে গলকা কাসর দিয়ে সাজাইয়ে গায়ে, ধুতি করে গেঞ্জি গায়ে ছেলেরা দাঁড়ায়। মায়েরা লাল করে শাড়ি আর ছেলেরা সবাই ওই যে দুমো কাপড় আছে না, আর গেঞ্জি গায়ে দিয়ে ঠাকুরের দল নিয়ে আর ঘোড়ার গাড়ি নিয়ে 18খানা এডুকেটেড ছেলে, শশী ভীষণ, আমাদের মুকুন্দ বিহারী মল্লিক, নীরদ বিহারী মল্লিক ইত্যাকারে যারা লেখাপড়া করেছে তারা মিলে লঞ্চ ঘাটাতে গেল। কমিশনার সাহেব যখন লঞ্চ ঘাটাতে এলো, সমস্ত মানুষের, সমস্ত সম্প্রদায়ের প্রতিনিধি সেখানে গেছে। মুসলমানের ছিল, কায়েদ বাউনের ছিল, খ্রিস্টানদের ছিল, বৌদ্ধদের ছিল, ইহুদিদের ছিল। সবাই যখন সবকিছু অভ্যর্থনা জানিয়ে শেষে মির সাহেব গিয়ে শশীভূষণ এই 18টা ছেলেকে সামনে গিয়ে পরিচয় করে দিল। ইনি হচ্ছেন গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র, আর এরা সব তার ফলোয়ার্স। তারা টাই স্যুট পরে যখন ইংরেজিতে কথা বলে তাদেরকে অভিবাদন জানিয়ে আহ্বান করায়, বড় প্রীতি লাভ করেছিলেন কমিশনার সাহেব তখন বড় প্রীতি লাভ করলেন। ডঙ্কা কাশি বাজিয়ে ওই ঘোড়ার গাড়িতে করে যখন নিয়ে যাচ্ছে, সাহেবরা তো এ সমস্ত দেখেনি, সারিবদ্ধ হয়ে মায়েরা উলুধ্বনি জয়ধ্বনি করছে, হরিবল হরিবল হরিতে মুখরিত হচ্ছে। ডঙ্কা কাশি সিংহা সহযোগে মৃত্যু দিল, নৃত্য করতে করতে সাহেবদের নিয়ে যে চলিল। যেতে যেতে মনে করছে চোখে একটু করে বন্ধ হয়ে যাবে, জানে না পুরো রাস্তা ওইভাবে। সাহেবরা ভাবছে একটু করে বন্ধ হবে, কিন্তু
যেহেতু ওই 4.5 মাইল রাস্তা, এখন কত জানে 7 কিলোমিটারের মতো, পুরোটা ওই একইভাবে কীর্তন করতে করতে নিয়ে গেল। ঠাকুর বাড়িতে যখন ঢুকছে, গুরুচাঁদ ঠাকুর ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। মির সাহেব বলছেন এই হচ্ছেন গুরুচাঁদ ঠাকুর, এই শশীভূষণ ঠাকুরের বাবা লর্ড হরিচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র। যখন বলেছেন গুরুচাঁদ ঠাকুরকে দেখেই করজোড়ে আমাদের মানুষ যেমন প্রণাম করে সেইভাবে ওই সাহেব প্রণাম করেছে। গুরুচাঁদ ঠাকুর ফুলের মালা দিয়ে, ওই যে আমাদের কুলো দিয়ে বরণ করে না, প্রদীপ থাকে, ধান থাকে, দুব্বা থাকে, যখন ওই ধান দুব্ব নিয়ে ঘুরিয়ে ওই ধান দুব্ব মাথায় দিয়েছে, ওই কমিশনার সাহেব সিএস মিটকে জিজ্ঞেস করছে এটা কি, কারণ ওরা তো এটা কোনোদিন জানে না, কোনোদিন কেউ করেনি। মির সাহেব যখন বলতে গেছে, গুরুচাঁদ ঠাকুর বাধা দিয়েছে, দাঁড়াও আমি বলছি। গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে কয়, শোনেন সাহেব মহাশয়, এর ভিতরে 3টে জিনিস আছে, 3টে জিনিসের মাহাত্ম্য বলবো আপনাদের কাছে। বলছে দেখো, এই যে কুলোর ভিতরে কি আছে, ধূপ আছে, দীপ আছে, আর আছে কি ধান আছে, দুর্বাস। এর মানে কি? মানে হচ্ছে এই প্রদীপ, এর অর্থ হচ্ছে তোমার জীবনে যেন কোনোদিন অন্ধকার নেমে না আসে, সারা জীবনে যেন তোমার আলোকময় থাকে, তুমি যেন সুন্দর পথে থাকতে পারো, তার প্রতীক। এই যে ধূপ, ধূপে যে ধোয়া হচ্ছে কি হয়, সুন্দর গন্ধ, যদি কোনো আজে বাজে গন্ধ সেটা তোমার নাকে কোনোদিন যাবে না। আর এই ধোঁয়ায় মশা মাছি সব কিছু দূরে চলে যায়, তোমাকে বিরক্ত করবে না, ক্ষতি করতে পারবে না। অর্থাৎ তোমার জীবনে যারা শত্রু, তারা যেন মশা মাছির মতন সবসময় দূরে থাকে, আর তুমি যেন সুন্দরভাবে সারা জীবন থাকতে পারো। আর সারা জীবন সুন্দর থাকতে গেলে এই জগতে আবার দরকার হয় এই বন্যে ধান্য দিলাম তোমারি না। এই যে ধান, এই ধান হচ্ছে অন্ন, সবার জন্য খাদ্য জোগাড় হয় এই অন্নের দ্বারা। তোমার জীবনে যেন কোনোদিন অন্যের কষ্ট না হয়, সমস্ত সবাইকে নিয়ে তুমি সবসময় ভালো থাকো। আর এই যে দুর্বা ঘাস, এই যে দেখছো আমাদের বিল, এই বিলে 14-15 হাত জল হয়। যখন জল হয়, এই দুর্বা ঘাস, এর পাতা সব, এই পাতাগুলো পচে যায়, শুধু একটা ডাটা পড়ে থাকে, সবাই ভাবে মরে গেছে। কিন্তু আবার যখন শুকনো হয়, ওখান থেকে আবার নতুন পাতা বের হয়, আবার সবুজ হয়, আবার সবকিছু পরিপূর্ণতা লাভ করে। অর্থাৎ তুমি দীর্ঘজীবী হও, তোমার জীবনে যেন কোনোদিন কোনো দুঃখ দুর্দশা না আসে। এইভাবে মাহাত্ম্য যখন বুঝাইয়ে দিল কমিশনার সাহেব, তখন কি লাভ করিল। বাবা, এত সুন্দর ব্যাখ্যা, এত সুন্দর আতিথ্যতা, এত সুন্দর ভালোবাসা তো কোথাও পাই। গুরুচাঁদ ঠাকুরের ঘরে গিয়ে, কাচারি ঘরে যখন বসিল গুরুচাঁদ ঠাকুর, তখন মির সাহেবকে বলিল যে আপনারা কিসের জন্য এসছেন? বলছে আমরা একটা কেসের তদন্ত করতে এসেছি। বলছে কি তদন্ত? বলছে এখানে চন্ডাল বলে একটা জাতি আছে, তারা ছেলেরা চুরি ডাকাতি করে, অসামাজিক, তাদের ঘরের মেয়েরা বাজার ঘাটে যায়, তারা অসতী, এরা হচ্ছে অ্যান্টি সোশ্যাল। তাই ক্রিমিনাল অ্যাক্টে এদের নামে অভিযোগ হয়েছে। আমি তদন্ত করে সাজা দিতে চাই, পরিষ্কার করে এই কথাটি আপনারে জানাই। বলছে তাই? আচ্ছা সাহেব এইদিকে আসেন। বলছে ওই যে সব মাঠে ফসল দেখা যাচ্ছে, ওই ফসল এই যে মানুষদের নামে কমপ্লেন করেছে ওরা তৈরি করে। এই যে রাস্তা দিয়ে হেঁটে আসে
আসলেন, আপনাকে যারা অভ্যর্থনা করে নিয়ে আসলো, এরা হচ্ছে সেই সম্প্রদায়ের মানুষ যাদের বিরুদ্ধে এইরকম অভিযোগ করেছে। ওই যে পালতোলা নৌকা দেখছে, ওই নৌকা তৈরি করে ওখানে বসে না মাছ ধরে, ওরা গান গায়, এই ঘর তৈরি করে, সমস্ত কাজ ওরা করে, কারোর উপরে নির্ভরশীল নয়। পৃথিবীতে একটা মাত্র জাতি, কারোর উপরে এদের নির্ভরশীল হতে হয় না। আচ্ছা, তারা যাতে তারা বাঁচতে পারে, সব যারা তৈরি করতে পারে, তারা কি করে ক্রিমিনাল হতে পারে? সাহেব বলছে এটা তো কোনোদিন সম্ভব নয়। যারা সুকর্মী হয় তারা বিশ্বের সম্পদ সুনিশ্চয়। এবার কারা একটুখানি বলুন না আমায়। বলে দেখুন, এখানে যারা হিংসুটে ক্রিমিনাল, সারা জীবন ঘৃণা করে, তারা এদের নামে এইভাবে মিথ্যা অভিযোগ করেছে। তবে একটা কি জানেন, এদের একটা জায়গায় কম আছে, সেটা হচ্ছে এরা লেখাপড়া জানে না। কারণ এখান থেকে অনেক দূরে স্কুল কলেজ, আর সেখানে জাতের নামে এদেরকে স্কুলে ঢুকতেও দেওয়া হয় না। অনেক কষ্ট করে আমার এই কিছু ছেলে লেখাপড়া শিখেছে, কিন্তু এই সমস্ত মানুষকে আমি লেখাপড়ার জন্য স্কুল করতে চাই। কমিশনার বলে তো ভালো কথা, বলে ইহার জন্য আমার আছে ভীষণ ব্যথা। বলছে আপনি বলছেন ভালো কথা, কিন্তু আমার মনে ব্যথা। আমি অনেকবার এই এসডিওর কাছে, আপনার পাশে বসে আছে, আমি অনেকবার আবেদন জানিয়েছি, আমার স্কুল স্যাংশন করেনি। একটা ইংলিশ মিডিয়াম স্কুল চেয়েছিলাম, স্যাংশন করেনি। বলছে তাই? এসডিওর মুখ কালো হয়ে গেছে। বলছে কি ব্যাপার? ওখানে কমিশনার সাহেব নিজে স্কুল পাস করে দিলেন গো। আর যে কেস করেছিল, সঙ্গে সঙ্গে কেস তারা খারিজ করে দিল। তাহলে যে কেস করেছিল ক্রিমিনাল অ্যাক্টে, সেই কেস খারিজ করলেন। উল্টো কি করলেন না, ওরা কান্দিতে ইংলিশ মিডিয়াম স্কুল সে স্যাংশন করে দিয়ে গেলেন। তাহলে কি করতে এলো? সাজা দিতে এলো, এসে কি করলো? সহযোগিতা করে চলে গেল। কার জন্য গেল? একমাত্র গুরুচাঁদের জন্য। আপনারা জানেন, সেই ব্রিটিশ আমলের আইন যাদের উপরে লাগু হয়েছিল, এই ভারত স্বাধীন হওয়ার পরে 1965 সালে এই ইন্ডিয়া গভর্নমেন্ট সেই আইন তুলেছিল। ওই জন্য সাঁওতালরা এখন সবে স্কুলে যাওয়ার অধিকার পেয়েছে। একটু চোখ বুঝে দেখেন, যদি নমুনা সেই সময় 150 বছর আগে ওই আইনে ফেসে যেত, তাহলে এখন যে বিএ পাস, এমএ পাস, ডক্টর, এসপিআইটি, আইএএস, আইপিএস, এমএলএ, এমপি, মন্ত্রী, ইঞ্জিনিয়ার, স্কুল মাস্টার, প্রফেসর, একজনও ডাক্তার হতে পারত। এখনো গোলামি করা লাগতো। বলি সবার খাই, তাই পুরুষ ঠাকুরের নিষেধ করা কোনো কাম হচ্ছে না।